আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমরা অনেকে ডিভিডেন্ড গ্রোথ ইনভেস্টিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি একদিন আমাদের পোর্টফোলিও এমন পরিমাণ ডিভিডেন্ড ইনকাম জেনারেট করবে যা দিয়ে আমাদের লাইফস্টাইলের খরচ সহজেই চলে যাবে। আমাদের আর অন্যের হয়ে চাকরি করতে হবে না। সারাদিন কাজের টেনশন করতে হবে না। আজকের ভিডিওটা আমাদের সেই পছন্দের টপিক ডিভিডেন্ড ইনভেস্টিং নিয়ে। আপনারা হয়তো অনেকে বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ বা মনীষ পাপড়ায়ের নাম শুনেছে এবং তাদের ইনভেস্টিং ফিলোসফির সাথে পরিচিত। আজকের ভিডিওতে আমরা একজন লেসার নোন ইনভেস্টর এবং তার ইনভেস্টিং ফিলোসফি নিয়ে কথা বলবো, যার নাম জেরিল্ডিন ওয়েস। তাকে ডিভিডেন্ড ডিটেকটিভও বলা হয়। তার ইনভেস্টমেন্টের মেইন ফিলোসফি হচ্ছে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড। তিনি বলেন, A clever accountant can make earnings appear good or not so good, depending on the season or the objective. There can be no subterfuge about a cash dividend. It is either paid or it is not paid. একজন চতুর অ্যাকাউন্টেন্ট ইচ্ছে করলেই একটা কোম্পানির আর্নিং বা আমরা যাকে ইপিএস বলি তাকে খারাপ বা ভালো দেখাতে পারে। এটা ওই অ্যাকাউন্টেন্টের অবজেক্টিভের উপর নির্ভর করছে। কিন্তু কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড নিয়ে উল্টা পাল্টা করার জায়গা নাই, কারণ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আপনারা হয়তো এর প্রমাণ আমাদের বাংলাদেশের মার্কেটে খুব সম্প্রতি দেখেছেন। গত বছর আমাদের বাংলাদেশে 5টি ব্যাংক ডিলিস্ট হয়। ওই ব্যাংকগুলাতে আর কিছু ছিল না। ওই ব্যাংকগুলাতে প্রচুর পরিমাণ লুটপাট হয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখুন, এই প্রত্যেকটা ব্যাংক 1-2 বছর আগে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রফিট দেখিয়েছে। তার মানে কি, একজন চতুর অ্যাকাউন্টেন্ট ইচ্ছা করলেই কোম্পানির প্রফিট নাম্বারটাকে ম্যানিপুলেট করতে পারে। যেহেতু আমাদের দেশের কোম্পানিগুলোর আর্নিং কোয়ালিটিকে আমরা সেইভাবে ট্রাস্ট করতে পারি না, আমার মতে জেরিল্ডিন ওয়েসের এই ডিভিডেন্ডের উপর বেস করে ইনভেস্টিং ফিলোসফিটা বাংলাদেশি ইনভেস্টরদের জন্য অনেক কাজে আসবে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব জেরাল্ডিনের স্ট্র্যাটেজি কেন আমাদের বাংলাদেশে কাজে আসবে, অথবা কেনই বা আজকে আমরা তাকে নিয়ে কথা বলছি, এই ভিডিওটা কেনই আমরা বানাচ্ছি, কে ছিলেন জেরাল্ডিন ওয়েস, তার জীবন সম্বন্ধে আমরা জানবো। তৃতীয় চ্যাপ্টারে আমরা দেখব জেরাল্ডিনের ইনভেস্টিং ফিলোসফি। চতুর্থ চ্যাপ্টারে আমরা দেখব জেরাল্ডিনের 7টি ইনভেস্টিং ক্রাইটেরিয়া যার উপর বেস করে জেরাল্ডিন তার ইনভেস্টিং করতেন। পঞ্চম চ্যাপ্টারে আমরা দেখব 10টি ব্লু চিপ স্টক, যে স্টকগুলা আমরা সচরাচর কথা বলে থাকি এবং এইগুলাকে ব্লু চিপ স্টক বলা হয়। তবুও জেরাল্ডিন এইসব স্টক কিনতেন না, কারণ এটা তার ক্রাইটেরিয়া মিট করেনি। ষষ্ঠ চ্যাপ্টারে আমরা দেখব ডিএসই তে লিস্টেড কি কি স্টক জেরাল্ডিন কিনতেন। সপ্তম চ্যাপ্টারে আমরা দেখব আপনি নিজে আপনার পোর্টফোলিওতে কিভাবে জেরাল্ডিনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওর প্রথম চ্যাপ্টারে চলে যাই। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব হোয়াই জেরাল্ডিন স্ট্র্যাটেজি কুড ওয়ার্ক ফর বাংলাদেশি ইনভেস্টর। জেরাল্ডিনের স্ট্র্যাটেজি কেন বাংলাদেশে কাজ করতে পারে। আমাদের বাংলাদেশে স্টকের বেশিরভাগ রিটার্নই আসে ডিভিডেন্ড ইল্ড থেকে। আপনি আমাদের বাংলাদেশের টপ ব্লু চিপ স্টকগুলা দেখুন, লাস্ট 10 বা 20 বছর এখানে ম্যাক্সিমাম রিটার্ন এসেছে ডিভিডেন্ড থেকে, ক্যাপিটাল গেইন থেকে না। গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট কোম্পানি, এই কোম্পানিটার ম্যাক্সিমাম যে রিটার্ন এসেছে সব রিটার্ন এসেছে ডিভিডেন্ড থেকে। ব্যাংকের ম্যাক্সিমাম রিটার্ন আসে ডিভিডেন্ড থেকে। যেহেতু আমাদের বাংলাদেশে ক্যাপিটাল গেইন খুব একটা হয় না, আমরা অনেক অপটিমিস্টিক আছি ফিউচারে এটা চেঞ্জ হবে। চেঞ্জ যদি না হয়, আমাদের বাংলাদেশের কনটেক্সে প্রচুর পরিমাণ রিটার্ন আসে ডিভিডেন্ড থেকে। যেহেতু আমাদের দেশের মার্কেটের রিটার্নই আসে ডিভিডেন্ড থেকে, আমরা জেরাল্ডিনের ডিভিডেন্ড স্ট্র্যাটেজি ফলো করতে পারি। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের দেশের অনেক কোম্পানির আর্নিং আমরা ট্রাস্ট করতে পারি না, আমরা বিশ্বাস করতে পারি না। এটা কি ভুয়া নাম্বার নাকি আমরা ট্রাস্ট করতে পারি না। এমনকি আমাদের দেশের অনেক টপ কোম্পানি, অনেক ভালো কোম্পানি, তাদের আর্নিংও আমরা ঠিক করে ট্রাস্ট করতে পারি না। যেহেতু জেরাল্ডিনের ফিলোসফিতে কোম্পানির আর্নিং তেমন একটা ম্যাটার করে না, তো আমরা এই কারণেও বাংলাদেশি ইনভেস্টররা জেরাল্ডিনের ফিলোসফি ফলো করতে পারি। জেরাল্ডিনের ফিলোসফি বলে আর্নিং হচ্ছে অপিনিয়ন আর ডিভিডেন্ড হচ্ছে ফ্যাক্ট। আপনি যদি বলেন রাফিক ভাই আপনি আমার বাসায় এসে দাওয়াত খেয়ে যান, এটা হচ্ছে আপনার অপিনিয়ন। কিন্তু আপনি যদি খাবার দাবার রান্না করে আমাকে ফোন করে বলেন যে রাফিক ভাই আমাদের বাসায় এসে দাওয়াত খেয়ে যান, এটা হচ্ছে ফ্যাক্ট। তো আর্নিং হচ্ছে অপিনিয়ন আর ডিভিডেন্ড হচ্ছে ফ্যাক্ট। এইসব কারণে আমি মনে করি জেরাল্ডিনের স্ট্র্যাটেজিটা বাংলাদেশি ইনভেস্টরদের জন্য কাজে লাগতে পারে। আমাদের দেশে অনেক ইনভেস্টর আছেন যারা শুধু ক্যাপিটাল গেইনের পিছনে ঘুরেন। অনেকে মনে করেন যে আমি আজকে স্টক কিনবো, এর দাম কয়েক বছর পরে ডাবল ট্রিপল হবে। জেরাল্ডিন বলেছেন যারা স্টক মার্কেটে ডিভিডেন্ডকে ইগনোর করে তারা ইনভেস্টর নয়, তারা স্পেকুলেটর। Folks who ignore the importance of dividends in making stock market selections are not investors, they are speculators.
চলুন এক নজরে আমরা এখন তার পারফরমেন্স দেখি যে উনি উনার স্ট্র্যাটেজিতে কেমন রিটার্ন জেনারেট করেছেন। জেরাল্ডিন 1966 সাল থেকে 2002 পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। 2002 সালে তিনি রিটায়ারে চলে যান। তার রিটার্ন ছিল 11%, অ্যানুয়ালি 11%, যেখানে S&P 500 রিটার্ন ছিল 10%। উনি S&P 500 কে 1% বিট করেন উইথ লোয়ার ভোলাটিলিটি। তার স্ট্র্যাটেজিটা অনেক সেফ থেকে অনেক বেটার রিটার্ন জেনারেট করছে। আপনাদের অনেকের মনে হতে পারে 10%, 11% তো অনেক কম রিটার্ন। আমেরিকাতে লং টার্ম ইনফ্লেশন 3 থেকে 4%, তো এটা একটা অ্যাকসেপ্টেবল রিটার্ন। জেরাল্ডিন একটা নিউজ লেটার লিখতেন, তার নিউজ লেটারটি 1 নাম্বার হয়েছে 280টি নিউজ লেটারের সাথে কম্পেয়ার করলে রিস্ক অ্যাডজাস্টেড বেসিসে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে জেরাল্ডিনের উইনিং যে স্টকগুলো আছে তিনি অন এভারেজে 3 বছরের মতো ধরে রাখতেন। ওয়ারেন বাফেটের এভারেজ হোল্ডিং পিরিয়ড 4 বছরের মতো। জেরাল্ডিন মোটামুটি লং টার্মের ইনভেস্টর ছিলেন। জেরাল্ডিনের রিটায়ারমেন্টের পর থেকে তার স্ট্র্যাটেজিটা কেমন পারফর্ম করছে। আমেরিকার অনেক ইনভেস্টমেন্ট গ্রুপ আছে যারা জেরাল্ডিনের ইনভেস্টিং ফিলোসফিকে ফলো করে। অনেকে আছে ইন্ডেক্স বানাইছে অথবা অনেকে পার্সোনাল পোর্টফোলিও মেনটেন করে জেরাল্ডিনের ফিলোসফির উপর বেস করে। 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমেরিকার ইন্ডেক্স S&P 500 এবং বার্কশায়ার ওয়ারেন বাফেটের কোম্পানিকে বিট করেছে। মানে কি তার স্ট্র্যাটেজি এভারগ্রিন, তার স্ট্র্যাটেজি তার রিটায়ারমেন্টের পরেও কাজ করছে। নেক্সট চ্যাপ্টারে আমরা জেরাল্ডিন কে ছিলেন এবং তার জীবনী নিয়ে অল্প করে কথা বলবো। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 5860 জন। আমার 2026 সালের একটা গোল হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। এই 10,000 সাবস্ক্রাইবার পুরা হতে আর আমার 4140 জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের এখানে নিয়ে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব জেরাল্ডিন ওয়াস কে ছিলেন। ফেমাস ইনভেস্টর হিসাবে অনেক বেটা মানুষ বা পুরুষ মানুষকে নিয়ে আলোচনা করা হয় কিন্তু মহিলা মানুষকে নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। তো আজকের ভিডিওতে আমরা একটু জেরাল্ডিনের পার্সোনাল লাইফ সম্বন্ধে দেখব, উনি কে ছিলেন। জেরাল্ডিন 1926 সালে সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করে। উনি ইনভেস্টিং সম্বন্ধে জানতে পারেন বেঞ্জামিন গ্রামের সিকিউরিটি অ্যানালিসিস এবং ইন্টেলিজেন্ট ইনভেস্টর পড়ে। বেঞ্জামিন গ্রাম ছিলেন ওয়ারেন বাফেটের টিচার। উনি একজন অনেক ফেমাস ভ্যালু ইনভেস্টর। উনাকে ভ্যালু ইনভেস্টিং এর পিতা বলা হয়। 1945 সালে জেরাল্ডিন বিজনেস এবং ফাইন্যান্সের উপর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে উনার ডিগ্রি সম্পন্ন করেন। তারপর থেকেই জেরাল্ডিনের স্ট্রাগলটা শুরু হয়, কারণ ওই সময় ওয়াল স্ট্রিট একটা ভালো জায়গা ছিল না মহিলাদের জন্য। তখন জেরাল্ডিন জব খুঁজতেছিলেন ওয়াল স্ট্রিটে ইকুইটি অ্যানালিস্ট হিসাবে বা ব্রোকার হিসাবে। 1962 সালে ওনাকে অনেক জব থেকে রিজেক্ট করা হয়। এর মেন কারণ ছিল উনি একজন মহিলা ছিলেন। ওনাকে বলে যে তুমি ব্রোকার হতে পারবে না, তুমি সেক্রেটারির জব নেও। 1966 সালে উনার 40 বছর বয়সে উনি নিজে একটি নিউজ লেটার পাবলিশ করেন যার নাম ইনভেস্টিং কোয়ালিটি ট্রেন্ড। 1966 সালে ইন্টারনেট ছিল না, তো তখন কি করতো মানুষ যারা নিউজ লেটারে সাবস্ক্রাইব করতো তাদের বাসায় প্রিন্টেড কপি পাঠানো হতো। জেরাল্ডিন ওই নিউজ লেটারে তার নাম জি ওয়াইস দিয়ে সাইন করতেন। জেরাল্ডিন লিখতেন না, উনি লিখতেন জি ওয়াইস, যেন মানুষ মনে করে উনি একজন পুরুষ মানুষ, কারণ মহিলা মানুষের ইনভেস্টিং স্ট্র্যাটেজি মানুষ সিরিয়াসলি নিত না, তাই তিনি তার নাম জি ওয়াইস এটা দিয়ে সাইন করতেন। তারপরে আমেরিকাতে যখন বেয়ার মার্কেট শুরু হয় তার স্ট্র্যাটেজিটা এই বেয়ার মার্কেটেও ডাবল ডিজিট রিটার্ন জেনারেট করে। তারপর দেখা যায় যে তার রিটার্নটা কাজ করছে এবং মানুষ অনেক টাকা জেনারেট করছে। তারপর 1977 সালে উনি টিভিতে এসে ইন্টারভিউ দেন যে আমি একজন মহিলা মানুষ, আমি একজন পুরুষ মানুষ নই। উনি ডিভিডেন্ড ইনভেস্টিং এর উপর 2টা বই লিখেছেন, একটা নাম হচ্ছে ডিভিডেন্ড ডোন্ট লাই, আরেকটা হচ্ছে দ্য ডিভিডেন্ড কানেকশন। তার সাকসেস কি, তাকে গ্রেট ডোম অফ ডিভিডেন্ডস বলা হয়। উনি এই দুনিয়ার সবচেয়ে ফেমাস মহিলা ডিভিডেন্ড ইনভেস্টর, তাকে ডিভিডেন্ড ডিটেকটিভও বলা হয়। তিনি ওয়ারেন বাফেটের বান্ধবীও ছিলেন। তিনি যখন বেঁচে ছিলেন ওয়ারেন বাফেটের সাথে কার্ড খেলতেন। জেরাল্ডিন 2022 সালের এপ্রিলের 25 তারিখ 96 বছর বয়সে ক্যালিফোর্নিয়াতে মৃত্যুবরণ করেছে। তার একটা কোট হলো, Successful investing in the stock market is not brain surgery. Anyone can be a successful investor. ইনভেস্টিং ব্রেন সার্জারি না, যে কেউ সাকসেসফুল ইনভেস্টর হতে পারে। আমার অনেকের সাথে কথা হয় যারা একটু পড়াশোনা কম করেছেন অথবা মহিলা মানুষ, তারা নিজেকে অনেক ডাউট করেন যে আমি কি ভালো ইনভেস্টর হতে পারবো কিনা। এই গল্পটা অনেক ইন্সপায়ারিং। মহিলা হওয়ার কারণে তার অনেক বিসর্জনী সহ্য করতে হয়েছে, তারপরেও উনি একজন সাকসেসফুল ইনভেস্টর। আজকে এত বছর পরে আমি বাংলাদেশে বসে তার সম্বন্ধে কথা বলছি, এত বছর পরে আমি তার নাম নিয়ে কথা বলছি। তার লাইফ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। দুনিয়ার যত সব সাকসেসফুল মানুষ আছে তারা সাফার করেছে। সাকসেসফুল মানুষের
এই একটা কমন থিং। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব জেরাল্ডিনের ইনভেস্টিং ফিলোসফি নিয়ে। 1 নাম্বার ফিলোসফি, ডিভিডেন্ড ডোন্ট লাই। উনি যেই বইটা লিখেছেন এটার নাম এটা। ক্যাশ ডিভিডেন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, এইখানে কোনো চুরি জারি করার জায়গা নাই। ইপিএস বা আর্নিং কোম্পানির ম্যানিপুলেটেড হতে পারে, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড ইল্ড প্যাটার্ন। প্রত্যেকটা স্টকেরই একটা রেঞ্জ আছে, যে রেঞ্জের মাঝে একটা ঘোরাফেরা করে। একটা কোম্পানির ডিভিডেন্ড ইল্ড যখন হিস্ট্রিক্যালি হাই থাকে তখন এই স্টকটা আন্ডার ভ্যালুড থাকে, এবং একটা কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হিস্ট্রিক্যালি যখন লো থাকে তখন এই স্টকটা ওভার ভ্যালুড থাকে। বাই হাই সেল হোয়েন লো। আপনি একটা স্টক কিনবেন যখন এর ডিভিডেন্ড ইল্ড অনেক হাই, এবং যখন মার্কেটে এটাকে প্রাইসিং করে নেবে তার ডিভিডেন্ড ইল্ড কমে যাবে তখন আপনি বিক্রি করে দেবেন। জেরাল্ডিন ওয়ারেন বাফেটের মতো অনেক বেশি লং টাইম হোল্ডার ছিলেন না, উনি স্টক টাইম টু টাইম বিক্রি করে দিয়েছেন। এই ভিডিওতে আমরা অনেক ডিভিডেন্ড ইল্ড নিয়ে কথা বলবো। আমরা আশা করবো আপনারা সবাই ডিভিডেন্ড ইল্ড কি জানেন। ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা হচ্ছে এই বছর কত টাকা ডিভিডেন্ড দিল ডিভাইডেড বাই স্টকের দাম। তার আরো কিছু ইনভেস্টিং ফিলোসফি নিয়ে আমরা কথা বলি। অলওয়েজ ডিমান্ড এ বার্ড ইন দ্য হ্যান্ড। এই কনসেপ্টটা আপনাদের সহজে আমি বুঝিয়ে দিই। ধরুন আপনি বনে গেলেন পাখি শিকার করতে, আপনি একটা পাখি ধরেছেন, ওই পাখিটা নিয়ে আপনি বন থেকে বেরিয়ে আসছেন, আপনি এখন দেখলেন আরো 2টা পাখি। তো আপনার এখন কি করতে হবে? ওই 2টা পাখি ধরতে গেলে এই পাখিটাকে ছেড়ে তারপর ওই 2টা পাখিকে ধরতে হবে। এখন আপনি যদি এই হাতের পাখিটা ছেড়ে দেন তাহলে হইতে পারে এই পাখিটাও পালিয়ে যাবে, এবং যেই 2টা পাখি ধরতে যাচ্ছেন ওই 2টা পাখিও পালিয়ে যাবে। এই কনসেপ্টটার নাম হচ্ছে অলওয়েজ ডিমান্ড এ বার্ড ইন দ্য হ্যান্ড। স্টক মার্কেটে এটা কিভাবে কাজ করে? আপনার কাছে স্কয়ার ফার্মা শেয়ার আছে, যে শেয়ারটা থেকে আপনি প্রতি বছর 5-6% ডিভিডেন্ড ইল্ড পান, 5-6% ডিভিডেন্ড ইল্ড পান। আপনি ইচ্ছা করলে এই শেয়ারটা বিক্রি করে আরেকটা শেয়ারে যাইতে পারেন, যেটা থেকে আপনার টাকা ডাবল হইতে পারে। তার মানে আপনার কি করতে হচ্ছে? আপনার স্কয়ার ফার্মা শেয়ারটা বিক্রি করে আরেকটা শেয়ারে যাইতে হচ্ছে। তো স্কয়ার ফার্মা শেয়ারটা কি? একটা পাখি যেটা আপনিও ধরেছেন, আর অন্য শেয়ারটা কি? অন্য 2টা পাখি। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো জেরাল্ডিন কি বলেন? অলওয়েজ ডিমান্ড এ বার্ড ইন দ্য হ্যান্ড। মানে কি? আপনি প্রিডিক্টেবল ডিভিডেন্ড খুঁজুন। আপনি এরকম কোম্পানি খুঁজুন যে আপনার ডিভিডেন্ড গ্যারান্টি দিবে। আমি 2টা পাখি খুঁজতে গিয়ে আমার কারেন্ট পাখিটাকে হারাচ্ছি। আমার ফেসবুক পোস্টে আমি অনেক অ্যানালজি ব্যবহার করি, কিন্তু এই যে অ্যানালজিটা এটা আমার বের করা না, এটা ফাইন্যান্সেরই একটা কনসেপ্ট। তো জেরাল্ডিন বলেন এমন কোম্পানিতে ইনভেস্ট করুন যে কোম্পানি রিসেশনের মাঝেও আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে। আমাদের দেশে রিসেশন তো ওরকম ভাবে বোঝা যায় না, আমাদের পুরো ইকোনমি বোধহয় সারা জীবনে রিসেশনে থাকে। তো আমাদের দেশে আপনারা এটা দেখতে পারেন যে একটা কোম্পানি যখন ইনফ্লেশন হাই, ইকোনমি ভালো করছে না, তখন আপনাকে ডিভিডেন্ড দিতে পারছে কিনা। আপনি যদি মেরিকোর ডিভিডেন্ড দেখুন, মেরিকো সব কন্ডিশনে ডিভিডেন্ড দিতে পারে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে এই স্টকটির ডিভিডেন্ড ইল্ড গত 10 বছর থেকে হাই রেঞ্জে। আপনি এমন স্টক কিনবেন যে স্টকের ডিভিডেন্ড গত 10 বছরের অন এভারেজ থেকে বেশি। হিস্ট্রিক্যাল ডাটা দেখবেন যে এই স্টকটা তার 10 বছরের হিস্ট্রিক্যাল হাই থেকে এখন ডিভিডেন্ড দিচ্ছে কিনা। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনি আন্ডার ভ্যালুড স্টক কিনবেন। স্টক কেনার পর আপনি চুপচাপ বসে থাকবেন, বসে বসে ডিভিডেন্ড এনজয় করবেন। কোনো এক সময় মার্কেট এটাকে রেকগনাইজ করবে, তখন ওই স্টকটা ঠিক প্রাইসে চলে আসবে। আপনি যেহেতু আন্ডার ভ্যালুড কিনেছেন, বেশি দামে বিক্রি করে প্রফিট বুক করতে পারবেন। আপনার ক্যাপিটাল গেইন হলো আপনি যে সময়টা ওয়েট করলেন তখন আপনি ডিভিডেন্ড ইনকাম জেনারেশন করলেন। তার আরেকটি ফিলোসফি হচ্ছে ডু ইউর হোমওয়ার্ক। অন্যের কথায় বা কারো সাজেশনে স্টক কিনবেন না, আপনি আপনার নিজের রিসার্চের উপর বেস করে স্টক কিনবেন। স্টক আপনার নিজের হোমওয়ার্কের উপর বেস করে কিনবেন, আপনার নিজের বাড়ির কাজের উপর বেস করে কিনবেন। তো জেরাল্ডিন কি কি জিনিস দেখতেন একটা স্টকের? উনি দেখতেন ডিভিডেন্ড হিস্ট্রি, এই কোম্পানিটা কেমন ডিভিডেন্ড দিচ্ছে, কোম্পানিটার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখতেন, এবং এর কিছু কোয়ালিটি মেট্রিক্স দেখতেন। এই কোয়ালিটি মেট্রিক্স গুলো এই ভিডিওর নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা দেখবো জেরাল্ডিনের 7টি ক্রাইটেরিয়া, যার উপর ভিত্তি করে জেরাল্ডিন স্টক পিক করতেন। এই 7টি ক্রাইটেরিয়ার মাঝে 7 নাম্বার ক্রাইটেরিয়াতে আরো 6টি সাব ক্যাটাগরি রয়েছে। এখন আমরা জেরাল্ডিনের এই 6টি ক্যাটাগরি, এই 6টি ক্যাটাগরিতে প্রত্যেকটাকে একটি একটি করে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। জেরাল্ডিন এমন কোম্পানি কিনতেন যা হিস্ট্রিক্যাল ডিভিডেন্ডের বেসিসে আন্ডার ভ্যালুড। তিনি বলেছেন, Buy shares when dividend yield is within 10% of its highest historical value or at its highest point in the past 5 years, and sell shares when dividend yield is within 10% of its lowest historical value or bottom in the last 5 years. তার 2 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ রেট। জেরাল্ডিন এমন কোম্পানি কিনতেন যেই কোম্পানি গত 1 যুগ বা 12 বছর ধরে 10% করে তার ডিভিডেন্ড বাড়াচ্ছে, 10% করে প্রতি বছর তার ডিভিডেন্ড বাড়াচ্ছে। তার 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে পিবি, প্রাইস টু বুক রেশিও। তিনি পিবি রেশিও, প্রাইস টু বুক রেশিও 2 এর বেশি যেতেন না। এইটা এখনকার মার্কেটের জন্য একটু প্রবলেমেটিক হবে,
এর কারণ কি, জেরাল্ডিন যখন 1960-70 সালে ইনভেস্টিং করতেন তখন মূলত আমেরিকার টপ পারফর্মিং কোম্পানি ছিল স্টিল কোম্পানি বা এই টাইপের কোম্পানিগুলো। ওই টাইপের কোম্পানিগুলোর প্রাইস টু বুক ইউজুয়ালি কম হয়, কিন্তু এখনকার দিনের যে কোম্পানিগুলো আছে তাদের মেন ভ্যালু আসে তাদের ব্র্যান্ড থেকে। তো এই জন্য এখনকার দিনের কোম্পানিগুলোর প্রাইস টু বুক ভ্যালু একটু হাই। এই ভ্যালুটার কারণে আমাদের দেশের অনেক ব্লু চিপ কোম্পানি জেরাল্ডিনের লিস্ট থেকে বাদ পড়ে যাবে। 4 নাম্বার তার ক্রাইটেরিয়া হলো প্রাইস টু আর্নিং রেশিও 20-এর কমে থাকতে হবে। তার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও 50% থেকে কম থাকতে হবে। আমরা অনেকে মনে করি একটা কোম্পানি বেশি ডিভিডেন্ড দিলেই মনে হয় ভালো, কিন্তু একটা কোম্পানি যদি বেশি বেশি ডিভিডেন্ড দিতে থাকে, তাদের ইপিএস এর বেশি বেশি ডিভিডেন্ড দিতে থাকে, তখন কিন্তু কোম্পানি তাদের নিজের বিজনেসে আর রিইনভেস্ট করতে পারে না। পে আউট রেশিও 50 বা তার নিচে থাকতেন। এই ক্রাইটেরিয়ার কারণে আমাদের দেশের এমএনসি যে কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, সবগুলা তা এই লিস্টে থেকে বাদ হয়ে যাবে, কারণ তারা 90% বা 100% ডিভিডেন্ড পে আউট করে। 6 নাম্বার হচ্ছে ডেট লেভেল, কোম্পানির কি পরিমাণ ঋণ, মানে কোম্পানিটার যা দাম তা থেকে তার ঋণ অর্ধেক হতে হবে। এটা হলো জেরাল্ডিনের ক্রাইটেরিয়া। তার 7 যে ক্রাইটেরিয়াটা আছে, এই ক্রাইটেরিয়া হচ্ছে একটা স্টক ব্লু চিপ হলেই জেরাল্ডিন কিনতে। তো ব্লু চিপ স্টক হওয়ার জেরাল্ডিনের আরো 6টি ক্রাইটেরিয়া আছে। Dividends are real money. That's the hallmark of a blue chip stock. If a company doesn't pay a dividend, it's a speculation. 1 নাম্বার ক্রাইটেরিয়া কি, এই কোম্পানিটি গত 12 বছরে 5 বার অন্তত পক্ষে তার ডিভিডেন্ডকে বাড়িয়েছে। এই কোম্পানিটি গত 25 বছর ধরে একটানা ডিভিডেন্ড দিয়ে আসছে। আমার মতে আমাদের বাংলাদেশে এমন কোম্পানি পাওয়া টাফ হয়ে যাবে, শুধুমাত্র মেবি স্কয়ার ফার্মা, তাছাড়া এমন কোম্পানি আর পাবেন না। আমাদের দেশে অনেক বিজনেস আছে যেরকম ব্র্যাক ব্যাংক, মেরিকো, এগুলা লিস্টেড হয়েছে 25 বছর হয়নি। এই ক্রাইটেরিয়াটা আমরা বাংলাদেশের জন্য ইগনোর করতে পারি। তারপর যে ক্রাইটেরিয়া হচ্ছে আর্নিং কোয়ালিটি। উনি আর্নিং কোয়ালিটি কিভাবে দেখেন, গত 12 বছরের মধ্যে কোম্পানিটা অ্যাটলিস্ট 7 বার তাদের আর্নিং বা প্রফিট বাড়িয়েছে। কোম্পানির প্রতি বছর প্রফিট করতে হবে না, কিন্তু গত 12 বছরের মধ্যে যেন 7 বার অন্তত করে। তারপরে দুইটা আছে, যে দুইটা আমরা মোটামুটি ইগনোর করতে পারি। S&P 500 এর রেটিং, ওটা আমেরিকানদের জন্য প্রযোজ্য। ইনস্টিটিউশনাল ওনার, 80টার বেশি ইনস্টিটিউট এই কোম্পানির শেয়ারটাকে হোল্ড করছে। আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ, আমাদের বাংলাদেশ আমেরিকা না, তো এই পয়েন্ট দুইটা আমরা বাদ দিতে পারি। তারপর হলো কোম্পানির মিনিমাম 5 মিলিয়ন বা 50 লাখ শেয়ার থাকতে হবে। এই ক্রাইটেরিয়া আমাদের বাংলাদেশের মোটামুটি সব শেয়ারই পাস করবে। তো এই ছিল জেরাল্ডিনের 7th ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে জেরাল্ডিন স্টক পিক করতেন। তো নেক্সট চ্যাপ্টারে আমরা দেখব জেরাল্ডিন যদি বাংলাদেশে থাকতেন তবে তিনি কি কি স্টক কিনতেন এবং কি কি টপ স্টক, যেসব স্টককে আমরা ব্লু চিপ স্টক হিসাবে জানি, সেসব স্টক জেরাল্ডিন কিনতেন না। এখানে একটা জিনিস বলে নেই, আপনি লক্ষ্য করে দেখবেন জেরাল্ডিন বলেছেন একটা স্টকের 12 বছরের ডাটা জেরাল্ডিন দেখেন। আমাদের ওভারঅল মার্কেটের 12 বছরের ডাটা আপনি কোথাও পাবেন না। 12 বছর র্যান্ডম একটা নাম্বার, আপনি ইচ্ছা করলে অ্যানুয়াল রিপোর্ট ঘেটে ঘেটে এই ডাটাটা বের করতে পারেন। কিন্তু যেহেতু আমি পুরা বাংলাদেশের সবগুলা স্টকে এই স্ক্রিনারটা লাগাবো, আমার পক্ষে 12 বছরের ডাটাটা কালেক্ট করা সম্ভব হয়নি। আমি এই ডাটাটা 10 বছর দিয়ে ফিল্টার করেছি, কিন্তু আমার মতে 10 বছর আর 12 বছরের ডাটাতে খুব বড় রকমের একটা চেঞ্জ আসবে না। ফিউচারে আমি যদি টাইম পাই অথবা একটা স্টকের স্পেসিফিক রিভিউ করি, এই 12 বছরের ডাটা দিয়ে এই জেরাল্ডিনের চেকবক্সগুলো চেক করে কিনা সেটা আপনাদের দেখিয়ে দেব। আমরা এখন এই চ্যাপ্টারে দেখব আমাদের বাংলাদেশের টপ 10টি স্টক, যেটি ব্লু চিপ স্টক আমাদের অনেকের পোর্টফোলিওতে আছে, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে আছে। আমরা অনেক কথা বলি এই স্টকগুলা নিয়ে, কিন্তু তবুও জেরাল্ডিন এই স্টকগুলা কিনতেন না, কারণ এই স্টকগুলা জেরাল্ডিনের ক্রাইটেরিয়া ফলো করে না। 1 নাম্বার আমাদের লিস্টে যে স্টকটা রয়েছে সেটি হচ্ছে জিপি। গত 10 বছরে এর ডিভিডেন্ডের গ্রোথ হচ্ছে 3.8% এবং এর প্রাইস টু বুক 6.2। এই স্টকটিও 100% পে আউট মেনটেন করে। তো এই জন্য জিপি স্টকটি জেরাল্ডিন কিনতেন না। 2 নাম্বার হচ্ছে মেরিকো। মেরিকোর প্রাইস টু বুক 29। জেরাল্ডিন যেখানে বলেছেন 2 প্রাইস টু বুক, এর প্রাইস টু বুক 29 এবং এর পে আউট রেশিও 100%। জেরাল্ডিনের পে আউট রেশিও 50%-এর নিচে থাকে। ব্যাকবিসিও জেরাল্ডিন কিনতেন না, এর প্রাইস টু বুক এবং পে আউট রেশিও জেরাল্ডিনের ক্রাইটেরিয়া মিট করে না। জেরাল্ডিন বাজারও কিনতেন না, এরও পে আউট রেশিও এবং প্রাইস টু বুকে প্রবলেম। জেরাল্ডিন রেকিট কোম্পানিও কিনতেন না, এরও প্রাইস টু বুক এবং পে আউট রেশিও জেরাল্ডিনের ক্রাইটেরিয়া থেকে বেশি। এলএইচবি, এরও প্রাইস টু বুক এবং পে আউট রেশিও জেরাল্ডিনের ক্রাইটেরিয়া থেকে বেশি। অলিম্পিক কিনতেন না, যার কারণ হচ্ছে এর প্রাইস টু বুক জেরাল্ডিনের থেকে বেশি। জেরাল্ডিন গভর্নমেন্টের যে তেল কোম্পানিগুলো আছে, পদ্মা অয়েল, পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এই কোম্পানিগুলোও কিনতেন না। এই কোম্পানিগুলোর ডিভিডেন্ড হাই হওয়ার ফলেও যেহেতু লাস্ট 10 বছর এদের গ্রোথ অনেক কম। পদ্মা অয়েলের ডিভিডেন্ড গ্রোথ লাস্ট 10 বছর 4.81, পেট্রোলিয়ামের 6.66, যমুনা অয়েলের 6.05। তো এইসব কারণে তিনি পদ্মা অয়েল, পেট্রোলিয়াম
এবং যমুনা অয়েল এই কোম্পানিগুলাও কিনতেন না। তো চলুন এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমরা গিয়ে দেখি জেরাল্ডিন বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কি কি স্টক পটেনশিয়ালি কিনতেন। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আমার একটি পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিস আছে, যেখানে আপনি গুগল মিটের মাধ্যমে আমার সাথে 1 ঘন্টা কথা বলতে পারেন। আপনার স্টকের ইনভেস্টিং স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আমার এই কনসাল্টিং সার্ভিসের বুকিং এর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন আমরা দেখব জেরাল্ডিন আমাদের দেশে থাকলে কি কি স্টক কিনতেন। আমাদের দেশে প্রায় 350 স্টক লিস্টেড, এর মাঝে মাত্র 4টি স্টক জেরাল্ডিনের ক্রাইটেরিয়া পাস করেছে। যে স্টকগুলো হলো স্কয়ার ফার্মা, ইবিএল, ডাচ বাংলা ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই লিস্টে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি ডাচ বাংলা ব্যাংকে দেখে। ডাচ বাংলা ব্যাংকে দেখে আমি অলরেডি জানতাম স্কয়ার ফার্মা এবং ইবিএল এই দুইটা স্টক এই লিস্টে থাকবে, কিন্তু ডাচ বাংলা ব্যাংক দেখে আমি এখানে সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি। আপনি যদি দেখুন স্কয়ার ফার্মার গত 10 বছরে এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 8.98 করে প্রতি বছরে, এর প্রাইস টু বুক 1.3, এর পি রেশিও 7.5 এবং এটি 41% ডিভিডেন্ড মেনটেন করে। এর কোনো ডেট নাই, যেহেতু জিরো ডেট কোম্পানি, তো ডেট টু মার্কেট ক্যাপ 0। এর ডিভিডেন্ড ইল 5.74%। তো জেরাল্ডিন একটা কোম্পানির ডিভিডেন্ড ইলকে কিভাবে দেখতেন, তিনি তার হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড থেকে এর ডিভিডেন্ড ইলকে কম্পেয়ার করতেন। তার আজকের ডিভিডেন্ড ইলকে লাস্ট কয়েক বছর ডিভিডেন্ড ইলের সাথে কম্পেয়ার করে দেখেন। এই তথ্যটা আপনি নিজে নিজে কিভাবে দেখবেন? তো এই তথ্যটা দেখার জন্য আপনি কি করতে পারেন, আপনার প্রথমে যেতে হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনি যে কোনো স্টকের একটা পেজ ওপেন করে নিন। আমরা এখন স্কয়ার ফার্মার পেজে আসি। তো আপনি যদি স্ক্রল করেন, স্ক্রল করতে করতে আপনি একটু নিচে গেলে এই যে দেখতে পারবেন ডিভিডেন্ড ইল্ড, মানে 2025 সালে গত বছরের আর্নিং অনুযায়ী স্কয়ারের ডিভিডেন্ড ছিল 5.74%। তার আগের বছর ছিল 5.2%, তার আগের বছর ছিল 5.0%, তার আগের বছর ছিল 4.61%, তার আগের বছর ছিল 2.78%। মানে কি স্কয়ার তার হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড ইল্ড থেকে আজকে একটু বেশি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে। তো জেরাল্ডিন এই ক্রাইটেরিয়া দেখতেন যে আজকে আপনার ডিভিডেন্ড ইল্ডটা কি এর হিস্ট্রিক্যাল ইল্ড থেকে কম না বেশি। তো এইভাবে আপনি ডিভিডেন্ড ইল্ডটাকে দেখবেন। ইবিএল যদি দেখুন, ইবিএল লাস্ট 10 বছরের ডিভিডেন্ড গ্রোথ অন এভারেজে 11.32%। প্রাইস টু বুক রেশিও ব্যাংকের অনেক কম আছে, পি রেশিও অনেক কম আছে, পে আউট রেশিও অ্যাকসেপ্টেবল এবং এটা ডিভিডেন্ড ইল্ড 10.29%। এটা গত বছরের ডিভিডেন্ড ইল্ড। ইবিএল খুব সম্ভবত নেক্সট ইয়ার ডিভিডেন্ড দিতে পারবে না, কিন্তু তারপরের বছর থেকে আবার ডিভিডেন্ড দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক নতুন রুল চেঞ্জ করেছে, পেড আপ ক্যাপিটালের লিমিট সেট করেছে, তো এই জন্য ইবিএল ডিভিডেন্ড দিতে পারবে না, কিন্তু এরপরের বছর থেকে আবার ডিভিডেন্ড দিতে পারবে। এই লিস্টের সবচেয়ে সারপ্রাইজিং সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের ডিভিডেন্ড গ্রোথ লাস্ট 10 ইয়ার্স 12.24%, প্রাইস টু বুক রেশিও 0.78, পি রেশিও ঠিকই আছে, পে আউট রেশিও অ্যাকসেপ্টেবল। আমরা ইবিএল ব্যাংকের জন্য, ডাচ বাংলা ব্যাংকের জন্য ডেট টু মার্কেট ক্যাপ দেখছি না, কারণ ব্যাংকের কাজই হলো ঋণ দেওয়া, ঋণ নেওয়া। তো ব্যাংকের ডেট বা ঋণটা নর্মাল কোম্পানির মতো দেখা হয় না। ডাচ বাংলা ব্যাংকেরও ডিভিডেন্ড ইল্ডটা অ্যাকসেপ্টেবল। তারপর আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডিভিডেন্ড ইল্ডের লাস্ট 10 বছরের গ্রোথ 10.84%, প্রাইস টু বুক ঠিক আছে, পি রেশিও ঠিক আছে, পে আউট রেশিওটা একটু কম। জেরাল্ডিন 50-এর নিচে নেয়, এটা একটু কম হলেও অ্যাকসেপ্টেবল। এর কিছু ডেট আছে কিন্তু অসুবিধা নাই, 0.4 জেরাল্ডিনের ক্রাইটেরিয়া মিট। এই কোম্পানিটার ডিভিডেন্ড কম হলেও এর হিস্ট্রিক্যালি এর পাস্টের থেকে এখন অনেক ভালো ডিভিডেন্ড দিচ্ছে, মানে আগের থেকে অনেক ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তো এই ছিল জেরাল্ডিনের স্টক। জেরাল্ডিন বাংলাদেশে থাকলে এই 4টা স্টক উনি নিতেন। তো চলুন এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই এবং নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা দেখব জেরাল্ডিনের স্ট্র্যাটেজি আপনার নিজের পোর্টফোলিওতে কিভাবে অ্যাপ্লাই করবেন। 1 নাম্বার হচ্ছে জেরাল্ডিন তার এই রুলগুলো বানিয়েছে আমেরিকা, তাদের একটা ডিফারেন্ট ইকোনমি এবং ডিফারেন্ট টাইমে। 1960-70 সালে এই রুলসগুলা বানিয়েছেন। আমাদের এই রুলসগুলা 101 ডাইরেক্ট কপি করা উচিত হবে না। আমরা তার এই রুলস থেকে শিক্ষা গ্রহণ করব যে উনি কিভাবে স্টকগুলাকে দেখতেন। আমাদের নিজের পোর্টফোলিওতে দেখব ওই রুলসগুলা ফলো করে কিনা, কিন্তু আমাদের তার এই রুলসগুলা কপি করা উচিত হবে না। 2, আপনি যদি শুধুমাত্র পে আউট রেশিও এবং প্রাইস টু বুক একটু লুজ করে দেন, আমাদের দেশে মাল্টিনেশনাল কোম্পানিগুলো অনেক বেশি পে আউট দেয়, তারা যা আর্নিং করে সব টাকা পে আউট দিয়ে দেয় এবং তাদের প্রাইস টু বুক একটু বেশি, যেহেতু তাদের ভ্যালুটা আসে ব্র্যান্ড থেকে, তাদের অ্যাসেট থেকে না। তো এই জন্য আমরা যদি শুধুমাত্র এর পে আউট রেশিও এবং প্রাইস টু বুক
একটু লুজ করি, একটু ছাড় দেই, তাহলে জেরাল্ডিনের ক্রাইটেরিয়াতে বাংলাদেশের অনেক টপ স্টক যেগুলো আছে, মেরিকো, বাজার, এলএসবি, এইগুলা খুব সহজেই পড়ে যাবে। 3 নাম্বার, বড় হার মাইন্ডসেট। আপনি তার মাইন্ডসেটটা কপি করুন। আপনি চিন্তা করে দেখুন উনি কিভাবে চিন্তা করতেন। উনি সবসময় সেফটির কথা চিন্তা করতেন। এর কারণ হচ্ছে উনি মহিলা মানুষ ছিলেন। উনার যদি একটু ভুল হয়ে যেত, তার ইনভেস্টররা হতে পারে তার বিজনেসকে পানিশ করতো। তার প্রধান মেন ক্রাইটেরিয়া ছিল কোনো রকমের বড় রকমের লস করা যাবে না। আপনি তার মাইন্ডসেটটাকে কপি করুন। তার যে মেন প্রিন্সিপাল সেটা হচ্ছে ডু ইউর হোমওয়ার্ক। আপনার নিজের বাড়ির কাজ নিজে করুন। আপনি অন্যের কথায় স্টক কিনবেন না, অন্য কি বললো সেটা শুনবেন না। আপনি আপনার নিজের আইডিয়ার উপর বেস করে ইনভেস্টমেন্ট করুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা বানাতে আমার নিজেরই অনেক ভালো লেগেছে। আমি অনেক কিছু শিখেছি। জেরাল্ডিনের আইডিয়া সম্বন্ধে শিখেছি। জেরাল্ডিন কি কি স্টক পিক করতো সেটা নিয়ে জেনেছি। এই ভিডিওটা বানাতে আমি পার্সোনালি অনেক এনজয় করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমাদের কয়েকটা ইনভেস্টিং রিলেটেড ফেসবুক গ্রুপ আছে। আপনারা যারা জয়েন করতে চান, তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। এই পুরো প্রেজেন্টেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে এই পুরো প্রেজেন্টেশনটা এই ভিডিও থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে গিয়ে আপনারা নিজে নিজে সেখান থেকে এই ক্রাইটেরিয়াগুলো আপনারা নিজে নিজে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।